নিউজিল্যান্ড আগে থেকেই বুঝতে পেরেছিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ দুর্বল, যার কারণে তারা টস জিতেই ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে এবং আজকের পিচে ব্যাটিং করা খুব বেশি সহজ ছিল না। অন্যদিকে বাংলাদেশের বোলিং লাইন আপ দারুণ ছিল। সব মিলিয়ে এই কঠিন কন্ডিশনেও নিউজিল্যান্ড নির্ধারিত 50 ওভারে 247 রান করতে সক্ষম হয়। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাক টু ব্যাক তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে ফেলে। সেখান থেকে দারুণভাবে সাইফ হাসান এবং লিটন কুমার দাস 93 রানের পার্টনারশিপ করে দলকে একটা ভালো জায়গায় নিয়ে যায়। তবে তাদের এই পার্টনারশিপ ভাঙার পরেই বাংলাদেশের জন্য আস্তে আস্তে ম্যাচটা কঠিন হয়ে দাঁড়ায়। বিশেষ করে আফিফ হোসেনের 49 বলে 27 রানের ইনিংস এবং মেহেদী হাসান মিরাজের কাণ্ড জ্ঞানহীন দায়িত্বহীন ব্যাটিং বাংলাদেশকে সরাসরি বিপদে ফেলে দেয়। অন্যান্য দেশের লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা যেভাবে ম্যাচ জেতায়, সেখানে রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানারা কেউই তাওহিদ হৃদয়কে সাপোর্ট দিতে পারলেন না এবং তাওহিদ হৃদয় শেষ মুহূর্ত পর্যন্ত একাই লড়ে গিয়েছেন। আফসোস, একটা ম্যাচে যেখানে 3টা 50 হয়েছে তারপরেও আমরা 247 রান চেস করতে পারলাম না এবং নিউজিল্যান্ড 26 রানের জয় পেয়েছে। আজকের ম্যাচের সবচাইতে বড় টার্নিং পয়েন্ট হচ্ছে মেহেদী হাসান মিরাজের ম্যাচের ক্রুশিয়াল মোমেন্টে রিস্কি শট খেলে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসা। তবে এই সিরিজ থেকে বাংলাদেশ এখনই ছিটকে পড়েনি। নেক্সট 2 ম্যাচে যদি বাংলাদেশ জিততে পারে, অবশ্যই তারাও এই সিরিজ জিতবে। তবে আফিফ হোসেনের ব্যাটিং, মেহেদী হাসান মিরাজের ব্যাটিং অনেক প্রশ্ন রেখে যাচ্ছে। তারা প্রপার শট খেলতে পারছে না এবং লোয়ার অর্ডারে রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানারা কেউই যে মোটেও ব্যাট করতে পারে না, এটাও বাংলাদেশের জন্য একটা ব্যাড লাক এবং প্রপার অলরাউন্ডারের ঘাটতি আমাদের দলে রয়েছে। বাংলাদেশ টিম চাইলেই সৌম্য সরকারকে অ্যাজ আ পেস বোলিং অলরাউন্ডার হিসাবে খেলাতে পারে, কেননা এই সিরিজ জিততে হলে বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে আগাতে হবে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।